আমরা প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ নিয়ে আলোচনা করব। তো প্রথম ক্রম বিক্রিয়ার হারকে আমরা দু রকম ভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে অন্তর্কলিত হার সমীকরণ আর একটা হচ্ছে সমাকলিত হার সমীকরণ। ফার্স্ট আমি তোমাদের এখানে অন্তর্কলিত হার সমীকরণ কিভাবে করা যায় করে দেখাচ্ছি। দেখো, এক হচ্ছে অন্তর্কলিত হার সমীকরণ। তো কিভাবে করা যাবে, এর জন্য আমরা একটা কেমিক্যাল রিঅ্যাকশন নিচ্ছি, যেটা এ থেকে বি। এরকম একটা কেমিক্যাল রিঅ্যাকশন নিচ্ছি যেখানে বিক্রিয়ক পদার্থ ক্যাপিটাল এ, বিক্রিয়াজাত পদার্থ ক্যাপিটাল বি। এখন বিক্রিয়ার একদম প্রাথমিক অবস্থায় এর গাঢ়ত্ব থাকে সর্বোচ্চ, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব সর্বোচ্চ থাকবে, এবং যত সময় যাবে এর গাঢ়ত্ব আস্তে আস্তে কমতে থাকবে এবং বি এর গাঢ়ত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে। মনে করছি কোনো একটা টাইম রিঅ্যাকশন শুরু হওয়ার টি সময় পর এর গাঢ়ত্ব কনসেন্ট্রেশন অফ এ, কি ধরছি না, এখানে ধরি টি সময় পর এর গাঢ়ত্ব কনসেন্ট্রেশন অফ এ, মানে কোন একটা টাইম, যেটা টাইমটা হচ্ছে টি সময় পর আমরা বিক্রিয়ক পদার্থ ক্যাপিটাল এ যা গাঢ়ত্বটাকে আমরা পরিমাপ করে পেয়ে গেছি কনসেন্ট্রেশন অফ এ। এখন এর সাপেক্ষে যদি আমরা বিক্রিয়ার হারকে প্রকাশ করি তাহলে কেমন হবে, মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি। এটা কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়ার হার এবং এইটা সমানুপাতিক সেই মুহূর্তে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব ক্যাপিটাল এ মানে কনসেন্ট্রেশন অফ এ এর পাওয়ারে হবে 1। যেহেতু এটা প্রথম ক্রমের বিক্রিয়া সেই কারণে পাওয়ারে হচ্ছে 1, সুতরাং বিক্রিয়ার হারটা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের এক ঘাতের সঙ্গে সমানুপাতিক হচ্ছে। নেক্সট লাইন আমরা কি লিখবো না, মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি সমান কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। কেটা কি, কেটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক যেটাকে হার ধ্রুবক বলা হয় এবং এর মান বিক্রিয়ার উষ্ণতার উপর নির্ভর করে এবং উষ্ণতা পরিবর্তন করলে কে এর ভ্যালুটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। এবং এক্ষেত্রে এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণটাই হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অন্তর্কলিত হার সমীকরণ। এখন এই সমীকরণটা থেকে আমরা রিঅ্যাকশনটার সমাকলিত হার সমীকরণকে নির্ণয় করতে পারি। তো তার জন্য কি করতে হবে, তার এখান থেকে আমরা সমাকলিত হার সমীকরণটা এবার বের করবো। দেখো, এবার নেক্সট যেটা আমরা করছি সেটা হচ্ছে এবার সমাকলিত হার সমীকরণ। তো কিভাবে করা যাবে, প্রথমে আমরা একটা কেমিক্যাল রিঅ্যাকশন লিখেছি এ থেকে বি। এবার প্রাথমিক অবস্থায় গাঢ়ত্বটা আমি ধরে নিচ্ছি যে প্রাথমিক মোলার গাঢ়ত্ব, কত, এটা আমি এ ধরছি, এটা তখন 0, মানে রিঅ্যাকশন তখন শুরু হয়নি, একদম প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক পদার্থ ক্যাপিটাল এ যার মোলার গাঢ়ত্ব ছোট হাতের এ এবং বিক্রিয়াজাত পদার্থ ক্যাপিটাল বি তার গাঢ়ত্ব 0, মানে কোনো রিঅ্যাকশন সেই মুহূর্তে শুরু হয়নি। এবার টি সময় পর গাঢ়ত্ব পরিমাপ করছি। টি সময় পর কি হবে না, এখানে বিক্রিয়ক পদার্থ যে ক্যাপিটাল এ আছে সেখান থেকে কিছু পরিমাণ বিক্রিয়ক পদার্থ রিঅ্যাকশন করবে এবং করার ফলে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হবে। সুতরাং এখানে আমি মনে করছি যে এখানে এক্স পরিমাণ যে ক্যাপিটাল এ ছিল তার রিঅ্যাকশন করে গেছে, তাহলে পড়ে আছে কত, এ মাইনাস এক্স, তাহলে এখানে তৈরি হবে কত, এক্স। এখানে আমরা যে রিঅ্যাকশনটা নিচ্ছি এ থেকে বি, যার প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক ক্যাপিটাল এর মোলার গাঢ়ত্ব ছোট হাতের এ এবং টি সময় পর মনে করলাম যে এক্স পরিমাণ বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে গেছে, তাহলে এক্স পরিমাণ যদি রিঅ্যাকশন করে যায় তাহলে অবশিষ্ট পরিমাণ কত থাকছে, এ মাইনাস এক্স, এবং যতটা এখানে রিঅ্যাকশন করেছে ততটাই এখানে প্রোডাক্ট তৈরি হবে। তাহলে এক্স পরিমাণ যেহেতু এখানে রিঅ্যাকশন করে গেছে তাহলে এখানে এক্স পরিমাণ প্রোডাক্ট এখানে তৈরি হয়েছে। এই অবস্থায় যদি আমরা বিক্রিয়ার অন্তর্কলিত হার সমীকরণটা লিখি, অন্তর্কলিত হার সমীকরণ কি ছিল, মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি সমান কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। এইটা কি ছিল, কনসেন্ট্রেশন অফ এটা হচ্ছে টি সময় পর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব, আর এখানে টি সময় পর গাঢ়ত্ব কত, এ মাইনাস এক্স
সুতরাং আমরা a এর জায়গায় এখানে a মাইনাস এক্স কে বসাতে পারি, তাহলে মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ a মাইনাস এক্স বাই ডিটি সমান k ইন্টু a মাইনাস এক্স। এখন এটা হচ্ছে একটা ধ্রুবক পদ, কারণ বিক্রিয়ক পদার্থের প্রাথমিক গাঢ়ত্ব একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট সংখ্যা, সেটা আমি যা খুশি নিয়ে শুরু করতে পারি। সেই কারণে dA বাই ডিটি যদি করি সেটা কিন্তু জিরো হয়ে যাবে, তাহলে এটাকে ডেরিভেটিভ ফর্মে নিয়ে এলে প্লাস dx বাই ডিটিটা হবে, dA বাই ডিটিটা জিরো হবে, ইকুয়াল টু k ইন্টু a মাইনাস এক্স। এরপর কি করছি, a মাইনাস এক্সটা dx এর নিচে নিয়ে আসি, dx বাই a মাইনাস এক্স সমান k ইন্টু ডিটি। এবার আমি কি করবো, উভয় দিকে সমাকলন করে দেবো, উভয় দিকে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে ইন্টিগ্রেশন dx বাই a মাইনাস এক্স সমান ইন্টিগ্রেশন k ইন্টু ডিটি। এখন dx বাই a মাইনাস এক্স এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা পাবো মাইনাস ln a মাইনাস এক্স ইকুয়াল টু k হচ্ছে ধ্রুবক পদ, ধ্রুবক পদ বাইরে থাকবে, এবং ইন্টিগ্রেশন অফ ডিটি, ডিটি ইন্টিগ্রেশন করলে t হয়, প্লাস c। সিটা কি, সিটা হচ্ছে একটা সমাকল ধ্রুবক। এটা আমরা এখান থেকে 1 নম্বর ইকুয়েশন পেলাম। এরপর কি করব, এখানে আমি কন্ডিশন অ্যাপ্লাই করব। কি কন্ডিশন না, যখন t ইকুয়াল টু 0, t ইকুয়াল টু 0 মানে কি, যখন রিঅ্যাকশন শুরুই হয়নি, তাহলে রিঅ্যাকশন যদি শুরু না হয় তাহলে সেক্ষেত্রে কোনো প্রোডাক্ট তৈরি হবে না। তার মানে প্রোডাক্টটা এখানে যে x পার্টটা, তার মানে x ইকুয়াল টু 0 হবে, x টা তো প্রোডাক্ট কনসেন্ট্রেশন। তাহলে যদি টাইমটা 0 হয় সেখানে x এর জায়গায় কত ছিল, এখানে 0 ছিল। সুতরাং যখন রিঅ্যাকশন শুরু হচ্ছেই না তখন x এর মানটা 0 হবে, তাহলে x এর মানটা যদি আমি এখানে 0 বসাই তাহলে কি পাবো এখানে, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস ln a মাইনাস 0 ইকুয়াল টু k ইন্টু 0 প্লাস c। তাহলে এখান থেকে পেয়ে গেলাম c ইকুয়াল টু মাইনাস ln a, এই ইকুয়েশনটা আমরা পেলাম। এখন এই যে c এর যে মানটা পেলাম, এই c এর মানটা এখন আমরা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই। তাহলে 1 নম্বর ইকুয়েশন মানে এইটা, এই ইকুয়েশনে যদি আমরা c এর জায়গায় মানটা বসিয়ে দিই তাহলে কি পাবো দেখো, এক নম্বর ইকুয়েশনে যদি আমরা c এর জায়গায় বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব ln a মাইনাস এক্স ইকুয়াল টু kt মাইনাস ln a। 1 নম্বর ইকুয়েশন আমরা মানটা বসিয়ে দিয়েছি, ln এটাকে সামনে নিয়ে চলে আসি, তাহলে ln a মাইনাস ln a মাইনাস এক্স ইকুয়াল টু kt। তাহলে এখান থেকে ln এটা হয়ে গেল a বাই a মাইনাস এক্স, কারণ ln এ মাইনাস থাকলে ভাগ হয়ে যায়, তাহলে ইকুয়াল টু kt। তাহলে এখান থেকে k সমান কি পাচ্ছি, 1 বাই t ইন্টু ln a বাই a মাইনাস এক্স। তাহলে এই ইকুয়েশনটা আমরা এখান থেকে পেলাম। এখন এই ln টাকে যদি আমি লগে কনভার্ট করি তাহলে কি পাবো, এখান থেকে k সমান 1 বাই t ইন্টু এখানে 2.303 একটা মাল্টিপ্লাই হবে, সুতরাং সেই কারণে এটা আমি 2.303 ইন্টু লগ a বাই a মাইনাস এক্স। সুতরাং ln থেকে লগে করলে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, সুতরাং এই টার্মটা হয়ে গেল k সমান 2.303 বাই t log a বাই a মাইনাস এক্স। সুতরাং এই যে দুটো ইকুয়েশন পেলাম, দুটো ইকুয়েশনে কিন্তু সমাকলিত হার সমীকরণ, যেটা প্রথম ক্রম বিক্রিয়ার, প্রথম ক্রম বিক্রিয়ার যদি সমাকলিত হার সমীকরণ প্রতিষ্ঠা করতে বলে তাহলে এখান পর্যন্ত করে দেখাতে হবে। বিক্রিয়ক পদার্থের প্রাথমিক গাঢ়ত্ব আমরা কনসেন্ট্রেশন অফ A0 ধরে নিই। তাহলে বিক্রিয়ক পদার্থের প্রাথমিক গাঢ়ত্ব এখানে যেমন A লেখা আছে, যদি বিক্রিয়ক পদার্থের প্রাথমিক গাঢ়ত্ব কনসেন্ট্রেশন অফ A0 হয় তাহলে A0 ইকুয়াল টু আমরা A লিখতে পারি, এবং t সময় পর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব যদি কনসেন্ট্রেশন অফ A হয়, t সময় পর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কনসেন্ট্রেশন অফ A হলে তাহলে এইটা সমান আমরা a মাইনাস x লিখতে পারি। সুতরাং a ইকুয়াল টু A0 যেটা বিক্রিয়ক পদার্থের প্রাথমিক গাঢ়ত্ব, এবং a মাইনাস x টা হচ্ছে t সময় পর গাঢ়ত্ব। যদি সেটাকে আমরা কনসেন্ট্রেশন অফ A ধরে নিই তাহলে কিন্তু এই যে দুটো ইকুয়েশন পেয়েছি a আর a মাইনাস x, এদের জায়গাতে আমরা A0 এবং a কে পুট করতে পারি, এবং সেক্ষেত্রে সমীকরণ দুটো কেমন হবে না, একটা সমীকরণ পাওয়া যাবে k সমান 1 বাই t ln কনসেন্ট্রেশন অফ A0 বাই কনসেন্ট্রেশন অফ A, এরকম একটা সমীকরণ পাওয়া যাবে। এই সমীকরণটার অনুরূপ সমীকরণ আমরা এই ধরনের একটা ইকুয়েশন পেতে পারি।
একইভাবে lnটাকে যদি লগে কনভার্ট করে ইকুয়েশন করি তখন আমরা পেয়ে যাব k সমান 2.303/t ইনটু log concentration of A0 by concentration of A। এইভাবেও কিন্তু প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণকে প্রকাশ করা যায়। সুতরাং প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অন্তর্কলিত এবং সমাকলিত হার সমীকরণ দুটো আমরা এখানে আলোচনা করলাম। এরপর দেখে নেই যে এই সমীকরণ থেকে আমরা কিভাবে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব নির্ণয় করতে পারি এবং তাদের লেখচিত্র যদি অঙ্কন করি সেক্ষেত্রে কিরকম পাওয়া যাবে। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক k = 1/t ln A/A-x। তো এখান থেকে আমরা ফার্স্ট ক্যালকুলেট করে নিই ln A/A-x কি পাচ্ছি kt। তাহলে এখান থেকে A/A-x সমান পেয়ে যাব কি e⁻kt। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি A-x/A ইকুয়াল টু হয়ে যাবে e⁻kt। তাহলে এখান থেকে A-x ইকুয়াল টু কত পাচ্ছি A * e⁻kt। এই ইকুয়েশনটা পেলাম। এবং এই A-x টা কি A-x হচ্ছে t সময় পর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব। যে রিঅ্যাকশন হচ্ছে, রিঅ্যাকশন শুরু হলো কিছুক্ষণ পর এবং t সময় অতিক্রম হওয়ার পর দেখা যাচ্ছে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কতটা অবশিষ্ট আছে, সেটাই হচ্ছে A-x। তাহলে A-x আমরা কিভাবে পরিমাপ করতে পারবো? তার জন্য বিক্রিয়ক পদার্থের প্রাথমিক গাঢ়ত্ব ইনটু e⁻kt কত টাইম পর হচ্ছে এবং বিক্রিয়া হার ধ্রুবকের মান যদি আমার জানা থাকে তাহলে এই সমীকরণটা থেকে আমরা t সময় পর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বকে ক্যালকুলেট করতে পারি। এবং আমরা আগেই বলেছি যে A-x কে আমরা কনসেন্ট্রেশন অফ A ধরতে পারি ইকুয়াল টু আমরা লিখতে পারি A0 * e⁻kt। এটাও লেখা যায় যে এটা হচ্ছে t সময় পর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব সমান বিক্রিয়ক পদার্থের প্রাথমিক গাঢ়ত্ব ইনটু e⁻kt। সুতরাং এই সমীকরণের সাহায্যে আমরা t সময় পর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বকে ক্যালকুলেট করতে পারি। এবং এই সমীকরণ থেকে আমরা কি দেখতে পাই না যত টাইম যাবে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কিন্তু ক্রমশ হ্রাস পাবে। এবং কিভাবে হ্রাস পাবে? যেহেতু এখানে একটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে সেই কারণে সূচকীয়ভাবে হ্রাস পায়। সুতরাং এক্ষেত্রে যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি তাহলে কেমন পাবো না, এদিকে হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব, এদিকে হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব আমরা প্লট করছি যেটা কনসেন্ট্রেশন অফ A, এবং এদিকে আমরা সময়কে লেখচিত্র অঙ্কন করছি t, OX এবং OY। এবার লেখচিত্র যদি অঙ্কন করি তাহলে সময়ের সাথে সাথে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব ধীরে ধীরে হ্রাস পাবে। এবং কিভাবে হ্রাস পাবে? এই হ্রাসটা কিন্তু সূচকীয়ভাবে হ্রাস পাবে, এইভাবে হ্রাসটা পাবে এবং পরাবৃত্তাকার একটা লেখচিত্র পাওয়া যাবে। কেমন? এখন এরপর যদি আমরা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের সাথে সময় লেখচিত্র নির্ণয় করি বা তার একটা সম্পর্ক যদি বের করতে যাই তাহলে কেমন পাবো? দেখো এই যে ইকুয়েশনটা আমরা এখান থেকে পেয়েছি, এই যে ইকুয়েশনটা, তাহলে এখান থেকে কি পাচ্ছি না A-x ইকুয়াল টু A ইনটু e⁻kt। তাহলে এখান থেকে যদি আমরা x টা বের করি x সমান কত হবে? x ইকুয়াল টু হবে A ইনটু e⁻kt। তাহলে এখান থেকে x ইকুয়াল টু হবে A কমন নিলে 1 - e⁻kt। এবং এই সমীকরণ থেকে দেখা যায় যে x এর মান, x টা কি? x টা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব। সুতরাং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব ইকুয়াল টু A মানে আমরা কনসেন্ট্রেশন অফ A0 লিখতে পারি যেটা প্রাথমিক গাঢ়ত্ব ইনটু 1 - e⁻kt। এবং এই সমীকরণ থেকে আমরা কি দেখতে পাই না বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব সময়ের সাথে সাথে বাড়বে। এবং কিভাবে বাড়বে? সেটাও সূচকীয়ভাবে বৃদ্ধিটা পাবে। এবং সেই বৃদ্ধিটা কিভাবে হবে সেটা যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি, এক্ষেত্রে যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি তাহলে কেমন পাবো লেখচিত্রটা? এদিকে হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব, এবং এদিকে হচ্ছে সময় যেটাকে আমরা t দিয়ে প্রকাশ করছি। তাহলে এদিকে OX এদিকে OY আছে এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব যখন t = 0, এটা মানে t = 0, তখন বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব 0 এবং সময়ের সাথে সাথে এই গাঢ়ত্বটা আস্তে আস্তে বাড়বে, বেড়ে এইভাবে সূচকীয়ভাবে ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ন নিয়ে পড়বো। শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যেমন অর্ধায়ন গাণিতিক সমীকরণ বের করা হয়েছিল
তো প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রেও আমরা অর্ধায়ুর গাণিতিক সমীকরণটা বের করতে পারি। এবং অর্ধায়ু বলতে কি বোঝায় না, যে সময়ে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বটা তার প্রাথমিক গাঢ়ত্বের ঠিক অর্ধেক হয়ে যাবে সেই সময়কালকেই আমরা বিক্রিয়ার অর্ধায়ু বলি। অর্থাৎ প্রাথমিক গাঢ়ত্ব যদি A0 হয়, সেই A0টা কমে কমে A0/2 হবে, হতে যতটা সময় লাগবে সেটাকেই আমরা বিক্রিয়ার অর্ধায়ু বলি। এখন প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর গাণিতিক সমীকরণ কিভাবে বের করা যায় দেখো। আমরা কি পেয়েছি না 1/T ln concentration of A0 by concentration of A, এই ইকুয়েশনটা লিখে আমরা অর্ধায়ুকে বের করতে পারি। তাহলে যখন T = T½ হবে অর্থাৎ অর্ধায়ু হবে, তখন কি হবে না concentration of A = A0/2 হবে। অর্থাৎ প্রাথমিক যে গাঢ়ত্ব ছিল ঠিক তার অর্ধেকটা পরিমাণ হতে যতটা সময় লাগছে সেটাই হচ্ছে অর্ধায়ু। তাহলে অর্ধায়ু টাইমকে আমরা T½ দিয়ে প্রকাশ করি, তখন সেই অবস্থায় বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব A কত হবে, প্রাথমিক যা গাঢ়ত্ব ছিল ঠিক তার অর্ধেক হয়ে যাচ্ছে। এখন এই কন্ডিশনটা যদি উপরে আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো না, K = 1/T ln উপরে হবে A0 আর নিচে হয়ে যাচ্ছে A0/2, এবং এখানে আমরা T এর সাফিক্সে হাফ দেবো, T½ তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, K = 1/T½ ln 2 পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি T½ বের করে নিই, T½ ln 2/K, বা এখান থেকে T½ ln 2 মানে 0.693/K। তাহলে এইটা হচ্ছে T½ এর গাণিতিক ফর্মুলা। সুতরাং প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু দেখতে পাচ্ছি শুধুমাত্র হার দুভাগের উপর নির্ভর করছে। এখানে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব দিয়ে কোনো টার্ম এখানে নেই। শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যেমন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব A0 দিয়ে একটা টার্ম এখানে ছিল, কিন্তু প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি A0 দিয়ে কোনো টার্ম এখানে নেই। অর্থাৎ অর্ধায়ুর মানটা কিন্তু বিক্রিয়ক পদার্থের প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভর করছে না। সুতরাং প্রাথমিক গাঢ়ত্বের মান আমি যাই নিয়ে শুরু করি না কেন, অর্ধায়ু কিন্তু সবসময় অপরিবর্তিত থাকবে। অর্থাৎ প্রাথমিক পরিমাণ যদি কেউ 100 ভাগ নিয়ে শুরু করে, 50 ভাগ হতে যতটা সময় লাগবে, কেউ যদি 500 ভাগ নিয়ে বিক্রিয়া শুরু করে তার অর্ধেক 250 ভাগ হতে ঠিক একই টাইম লাগবে। সুতরাং এক্ষেত্রে বিক্রিয়ক পদার্থের প্রাথমিক গাঢ়ত্বের উপর অর্ধায়ুর মানটা নির্ভরশীল নয়। এবং এটা পরীক্ষায় প্রমাণ করতে দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু বিক্রিয়ক পদার্থের প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। এবং এক্ষেত্রে যদি আমরা একটা লেখচিত্র টানি যে অর্ধায়ুর সঙ্গে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব, এদিকটাতে আমি অর্ধায়ু নিচ্ছি, যেটাকে আমরা T½ দিয়ে প্রকাশ করি, আর এদিকে আমরা বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব, মানে যেটাকে আমরা A0 দিয়ে প্রকাশ করি, এটার সঙ্গে যদি আমরা প্লট করি তাহলে কি হবে না, A0 এর উপর তো T½ ডিপেন্ড করে না। সুতরাং A0 এর মানটা যাই হোক না কেন T½ সর্বদা অপরিবর্তিত থাকবে, যার ফলে x অ্যাক্সিসের সমান্তরাল একটা সরলরেখা আমরা এক্ষেত্রে পেয়ে যাব। সুতরাং এটাই হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর গাণিতিক ফর্মুলা। যে n সংখ্যক অর্ধায়ু পর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কত হবে। যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় হয়তো বলা হলো 10টা অর্ধায়ু পর বা 20টা অর্ধায়ু পর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কতটা হবে, সেটা আমরা কিভাবে খুব সহজ ফর্মুলার সাহায্যে কিভাবে বের করতে পারি দেখো। আমরা আগেই বলেছি বিক্রিয়ক পদার্থের প্রাথমিক গাঢ়ত্ব হচ্ছে A0। বিক্রিয়ক পদার্থের প্রাথমিক গাঢ়ত্বকে আমরা A0 দিয়ে প্রকাশ করি, এবং অর্ধেকটা হতে যতটা সময় লাগে সেটাই তার অর্ধায়ু। তাহলে অর্ধেক হয়ে যাওয়া মানে প্রথম অর্ধায়ু পর এর গাঢ়ত্ব কত দাঁড়াবে, A0/2 হয়ে যাবে। প্রথমে যা গাঢ়ত্ব ছিল তার ঠিক অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে প্রথম অর্ধায়ু পর বিক্রিয়কের গাঢ়ত্ব, প্রথম অর্ধায়ু পর বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে, প্রাথমিক গাঢ়ত্ব হচ্ছে A0, তাহলে প্রথম অর্ধায়ু পর বিক্রিয়কের গাঢ়ত্ব প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে গাঢ়ত্বটা কত হবে, A0/2। একইভাবে যদি এবার বলি দ্বিতীয় অর্ধায়ু পর বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে, তাহলে এবার হচ্ছে দ্বিতীয় অর্ধায়ু পর বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে। এখন এই যে গাঢ়ত্বটা আছে এর আবার অর্ধেক হয়ে যাবে, তাহলে এর অর্ধেক করলে কতটা হবে, তাহলে A0/4 হবে। A0/4 মানে আমরা লিখতে পারি A0/2²। একইভাবে তৃতীয় অর্ধায়ু পর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কত হবে, এই যে গাঢ়ত্ব যেটা ছিল এর আবার অর্ধেক হয়ে যাবে,
তার মানে a0/8, তার মানে এখান থেকে লিখতে পারি আমরা a0/2 কিউব। একইভাবে চতুর্থ অর্ধায়ী পর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কত হবে? a0/8 ছিল, তার আবার অর্ধেকটা হয়ে যাবে, সুতরাং এক্ষেত্রে কনসেন্ট্রেশন কত হবে? a0/16। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি a0/2^4। তাহলে এখানে দেখতে পাচ্ছি চতুর্থ অর্ধায়ী যখন হচ্ছে তখন 2^4 বেরোচ্ছে, তৃতীয় অর্ধায়ী হলে 2^3, দ্বিতীয় অর্ধায়ী হলে 2^2। তাহলে একইভাবে যদি n তম অর্ধায়ী হয়, n সংখ্যক অর্ধায়ী পর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কত হবে? প্রাথমিক গাঢ়ত্বটা উপরে থাকবে ডিভাইডেড বাই 2n, n সংখ্যক অর্ধায়ী। আর যদি বলে 6তম অর্ধায়ী পর বা 10তম অর্ধায়ী পর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কত হবে, তোমাকে বের করতে বলবো। তাহলে 10তম অর্ধায়ী পর বের করতে গেলে কি হবে না, নিচে 210 বসাবো এবং বিক্রিয়ক পদার্থে যদি প্রাথমিক গাঢ়ত্বটা দেওয়া থাকে সেই মানটা আমি এখানে বসাবো, মোল পার লিটার এককে বসিয়ে দিলে সেখান থেকে আমরা 10তম অর্ধায়ী পর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কতটা হবে ক্যালকুলেট করতে পারি। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে যে একটা প্রথম ক্রম বিক্রিয়া কি সম্পূর্ণ হওয়া সম্ভব? শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যেমন পড়েছিলাম যে শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে পারে এবং তার জন্য একটা নির্দিষ্ট সময় লাগে, কিন্তু একই রকম ভাবে আমরা যদি বের করি যে প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে কত টাইম লাগবে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে অসীম টাইম লাগছে। অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হওয়া বাস্তবে সম্ভব নয়, কারণ অসীম বলতে কি বোঝে? অসীমের কোনো লিমিট নেই। সেই কারণে প্রথম ক্রম বিক্রিয়া কিন্তু বাস্তবে সম্পূর্ণ হওয়া সম্ভব নয়। সেটা আমরা কিভাবে প্রমাণ করে দেখাতে পারি দেখো। তাহলে প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময়, একটা প্রথম ক্রম বিক্রিয়া যদি সম্পূর্ণ হয় সেক্ষেত্রে কতটা পরিমাণ টাইমের প্রয়োজন, কিভাবে আমরা বের করবো দেখো। t ln a/a-x, তাহলে এখান থেকে ln a/a-x = kt, তাহলে এখান থেকে কি পাচ্ছি না a/a-x সমান e⁻kt, তাহলে এখান থেকে a-x/a = e⁻ kt হবে। তাহলে এখান থেকে a-x = আমরা কি পেলাম? a × e⁻ kt। এই ইকুয়েশনটা আমরা আগেও প্রমাণ করেছি। আমরা এটা লিখেও করতে পারি, অথবা এটার পরিবর্তে আমরা a-x সমান আমরা কি লিখেছিলাম? কনসেন্ট্রেশন অফ a = কনসেন্ট্রেশন অফ a0 × e⁻ kt। এই ইকুয়েশনটা লিখেও পারা যায়। এখন আমরা প্রথমে একটা রিঅ্যাকশন ধরেছিলাম এরকম a থেকে b, যে রিঅ্যাকশনটা প্রথমে বলেছিলাম বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব ছিল a, তখন এর কনসেন্ট্রেশন ছিল 0 এবং t সময় পর এর গাঢ়ত্ব x পরিমাণ কমে গিয়েছিল। তাহলে কতটা পড়ে রইল? a-x, আর এখানে প্রোডাক্ট তৈরি হয়েছিল x। এখন রিঅ্যাকশন যদি কমপ্লিট হয়ে যায়, রিঅ্যাকশন সম্পূর্ণ হয়ে যায় মানে কি? তাহলে এই দিকটা কমে কমে আস্তে আস্তে 0 হয়ে যাবে, আর এই দিকটা কমে কমে আস্তে আস্তে বেড়ে ম্যাক্সিমামটা হয়ে যাবে। অর্থাৎ রিঅ্যাকশন যদি কমপ্লিট হয়ে যায়, এখানে যেমন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব যে ছিল a, এখানে 0, রিঅ্যাকশন যখন আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে মানে এদিকটা a হয়ে যাবে, এদিকটা 0 হয়ে যাবে। তার মানে এই যে x এর যে মানটা, x এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা বেড়ে বেড়ে কত হবে? a তে পৌঁছাবে। a তে পৌঁছে যাওয়া মানে রিঅ্যাকশনটা বলবো তবে কমপ্লিট হয়েছে। তাহলে আমাকে x এর জায়গায় এখানে a কে পুট করতে হবে। তাহলে a যদি পুট করি a - a = a × e⁻ kt, তাহলে এদিকটা 0 হয়ে গেল, তাহলে 0 = a × e⁻ kt। তাহলে এখান থেকে বলতে পারি e⁻ kt = 0, এবং এটা তখনই অ্যাপ্লিকেবল হবে যদি t এর মানটা ইনফাইনাইট হয়। e⁻ kt 0 হওয়ার অর্থ হলো t এর মানটাকে অসীম হতে হবে, অর্থাৎ t এর মান যদি অসীম বেরোয় তবে e⁻ kt কে আমরা 0 করতে পারি। তাহলে এখান থেকে আমরা টাইমের মানটা অসীম পেলাম। একইভাবে আমরা এই ইকুয়েশনটার উপরে করতে পারি। তাহলে এই ইকুয়েশনটার উপর যদি করি তাহলে কনসেন্ট্রেশন অফ a এর মানটা আস্তে আস্তে কমে 0 হতে হবে। কনসেন্ট্রেশন অফ এটাকে আমাকে 0 তে পৌঁছাতে হবে। 0 = এখান থেকে a0 × e⁻ kt। একই রকম ভাবে এই ইকুয়েশনটা থেকেও আমরা t = ইনফাইনাইট পেতে পারি।
সুতরাং দেখতে পাচ্ছি যে প্রথম ক্রম বিক্রিয়া যদি সম্পূর্ণ হতে হয় তাহলে অসীম টাইমের প্রয়োজন, কিন্তু বাস্তবে অসীম টাইমের তো কোনো লিমিট নেই বা অসীম টাইমের কোনো শেষ নেই। সুতরাং একটা প্রথম ক্রম বিক্রিয়া কিন্তু কখনো সম্পূর্ণ হওয়া বাস্তবে সম্ভব নয়, অর্থাৎ রিয়াকশনটা অনন্তকাল ধরে চলতে থাকবে। এটাই পরীক্ষায় প্রমাণ করতে দেয় যে দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে অসীম সময়ের প্রয়োজন, বা বললো একটা প্রথম ক্রম বিক্রিয়া বাস্তবে সম্পূর্ণ হওয়া কখনো সম্ভব নয়, কিভাবে প্রমাণ করবে? সেক্ষেত্রে আমাকে টি এর মানটা ইনফাইনাইট আসছে এটা আমাকে করে দেখাতে হবে, এবং ইনফাইনাইট আসা মানেই একটা প্রথম ক্রম বিক্রিয়া কিন্তু কখনো বাস্তবে কমপ্লিট হওয়া সম্ভব নয়। টপিকটা পড়বো সেটা হলো প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান নির্ণয়। যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক কে এর মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এটা আমরা লেখচিত্রের সাহায্যে নির্ণয় করি, এবং সেটা দুরকম ভাবে করা যেতে পারে। দুরকম ভাবে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি সেক্ষেত্রে আমরা লেখচিত্রের নতি থেকে হার ধ্রুবকের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। তো কিভাবে ক্যালকুলেট করবো দেখো, এক্ষেত্রে আমরা হার ধ্রুবক প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি পেয়েছি না কে ইকুয়াল টু 2.303 by t into log concentration of A0 by concentration of A, এটা পাওয়া গেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি log concentration of A0 by concentration of A equal to KT by 2.303। এখন log এর ডিভাইড করা আছে মানে এটাকে মাইনাস করে দিচ্ছি, log of concentration of A0 minus log concentration of A equal to KT by 2.303। তাহলে এখান থেকে যদি বের করি log concentration of A equal to, যদি লগটা এখান থেকে আমরা বের করি তাহলে কত হবে, মাইনাস KT by 2.303 প্লাস log concentration of A0। তাহলে এখান থেকে আমরা log এটাকে বের করে নিচ্ছি, log concentration of A equal to minus KT by 2.303 plus log A0, এই ইকুয়েশনটা আমরা পাবো। এবং এই ইকুয়েশনটা কেমন দেখতে, y equal to minus mx plus c, অর্থাৎ এটা একটা সরলরেখার সমীকরণ যেখানে y equal to log concentration of A, x equal to time, মানে আমরা এখানে log concentration of A এর সাথে টাইমের প্লট করব, এবং যার স্লোপ কত, নেগেটিভ k by 2.303, এটা হচ্ছে স্লোপ যেটা m, এবং c equal to হচ্ছে log concentration of A0 যেটা y অ্যাক্সিসের ছেদিতাংশ বলা হয়। সুতরাং আমরা যদি বিভিন্ন সময়ে, এটা টাইমটা বিভিন্ন সময়ে কনসেন্ট্রেশন অফ এটাকে পরিমাপ করি, এবং সেক্ষেত্রে log concentration of A ভার্সেস টাইম যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে এরকম একটা লেখচিত্র আমরা পাবো, log concentration of A এর সঙ্গে যদি আমরা টাইমে লেখচিত্র করি তাহলে যেহেতু এটা একটা স্ট্রেট লাইন এবং নেগেটিভ স্লোপ, সেই কারণে এটা এরকম ধরনের একটা সরলরেখা পাওয়া যাবে, যার নতি বা স্লোপ ইকুয়াল টু কত, মাইনাস k বাই 2.303। সুতরাং বিভিন্ন সময়ে log concentration of A পরিমাপ করে একটা লেখচিত্র টানবো, সেই লেখচিত্রে একটা আমরা নতি পাবো, নতি সমান মাইনাস k বাই 2.303, এবং এই নতি থেকে আমরা বিক্রিয়া হার ধ্রুবকের ভ্যালুটা অর্থাৎ k এর মানটা ক্যালকুলেট করতে পারি। সুতরাং এটা এরকম ভাবে আমরা লেখচিত্র অঙ্কন করে হার ধ্রুবকের মান ক্যালকুলেট করতে পারি। আর একটা লেখচিত্র করতে পারি যেখানে আমরা ডাইরেক্ট এই যে ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনটা log concentration of A0 by concentration of A equal to k by 2.303 into t। এখানে আমরা এই পুরো পার্টটাকে y ধরে নিচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে y equal to mx এর মতো, যেখানে x equal to t। সুতরাং বিভিন্ন সময়ে log A0 by A এর সাথে যদি টাইমটার আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে y equal to mx, অর্থাৎ মূলবিন্দুগামী একটা সরলরেখা পাওয়া যাবে এখানে, এবং সেক্ষেত্রে log concentration of A0 by concentration of A এটার সঙ্গে টাইমের একটা লেখচিত্র অঙ্কন করছি, করলে এরকম মূলবিন্দুগামী একটা সরলরেখা পাওয়া যাবে, যার নতি কত, নতি ইকুয়াল টু পাচ্ছি এখান থেকে k বাই 2.303। সুতরাং এই নতি থেকে আমরা বিক্রিয়া হার ধ্রুবকের ভ্যালুটা
ক্যালকুলেট করতে পারি। সুতরাং দুরকম লেখচিত্রের সাহায্যে আমরা হার ধ্রুবকের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। এই হলো প্রথম ক্রম বিক্রিয়া, এবং প্রথম ক্রম বিক্রিয়ার অন্তর্গলিত সমাকলিত হার সমীকরণ পড়লে এবং তার সঙ্গে বিভিন্ন এর আনুষঙ্গিক যেগুলো রিলেটেড এর সঙ্গে সেই সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী অংশটাকে নিয়ে আলোচনা করব। ওকে।